রাধিকা যে স্কুলে চাকরি করে সেই স্কুলেই তার মেয়ে রেশমি পড়াশোনা করে। কিছুদিন পরেই তাদের স্কুলে 15ই আগস্ট উপলক্ষে সুবৃহৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার সাথে আছে ভালো খাওয়া দাওয়া, পতাকা তোলার অনুষ্ঠান, এছাড়াও অনেক কিছু। সুতরাং তাদের স্কুল জুড়ে এখন অনেক হই হুল্লোড় চলে। রেশমি, রাত 12টা বেজে গেল, তুই এখনো ঘুমালি না কেন? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, কালকে স্কুলে যেতে হবে, তারপর আমাদের অনেক বাজারও তো করতে হবে। হ্যাঁ মা জানি, কিন্তু আমি এখনো আমার আবৃত্তিটা প্র্যাকটিস করে উঠতে পারিনি, তাই একটু আবৃত্তি বলাটা প্র্যাকটিস করে নি, তারপর ঘুমিয়ে পড়বো। যাও তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। এই শুনে রাধিকা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে, আর রেশমি আরো 1 ঘন্টা আবৃত্তি বলা প্র্যাকটিস করে ঘুমায়। 15ই আগস্টের দিন স্কুলের অনুষ্ঠানে রেশমি সবাইকে আবৃত্তি বলে শোনাবে। পরের দিন সকাল হতে না হতেই মা এবং মেয়ে গাড়ি নিয়ে স্কুলে গিয়ে উপস্থিত হয়। রাধিকা তার ক্লাসের সব ছাত্রছাত্রীদের নিয়ে 15ই আগস্ট উপলক্ষে বাজার করতে যায়। বাজার করা হয়ে গেলে তারা সবাই অন্যান্য স্কুলে নিমন্ত্রণ করতে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকটা দিন কাটে। একদিন সকালবেলা, রেশমি, তোর এখনো খাওয়া হয়নি? তুই তো ভালো করেই জানিস আজকে আমার প্রিন্সিপাল রুমে মিটিং আছে, তাই আমাকে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। প্লিজ তাড়াতাড়ি খেয়ে নে, না হলে আমি কিন্তু লেট হয়ে যাব। হ্যাঁ মা, এখনই হয়ে যাবে। এমন সময় রাধিকার বড় যা প্রিয়াঙ্কা সেখানে আসে। প্রিয়াঙ্কা মোটেই রাধিকা এবং রেশমিকে সহ্য করতে পারে না। সব সময় নিজের মেয়েকে নিয়ে ব্যস্ত থাকলে হবে? একটু আমার ছেলেটাকেও তো দেখতে পারো। স্কুলে চাকরি করে আর কি লাভ হলো? সব সময় নিজে মুখে পড়াশোনা শেখাও, জীবনের মূল্যবোধ শেখাও, আর আমার ছেলের বেলা তোমার গায়ে জ্বর আসে, তাই না? মোটেই এরকম ব্যাপার নয় দিদি, তোমার ছেলের মুখের ভাষা খুবই খারাপ, আর এখনো পর্যন্ত নবাবের ঘুম ভাঙেনি। আমি ওকে কি শেখাবো বলো? আমি ওকে যখনই কিছু শেখাতে যাব তখনই ও আমাকে উল্টো বুঝিয়ে দেবে। রাধিকা এই কথা বললে প্রিয়াঙ্কার ভীষণ খারাপ লাগে। ঠিক তখনই বিজয় হাই তুলতে তুলতে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, কারণ সে সবেমাত্র এখনই ঘুম থেকে ওঠে। কি ব্যাপার, তোমরা তো সকালবেলা চিৎকার করছো কেন? জাস্ট ইরিটেটিং লাগছে। কালকে অনেক রাত্রেবেলা পার্টি করে বাড়িতে ফিরেছি, আর এখন সকালবেলা তোমাদের জেলায় ঘুমাতেও পারছি না। এরকম বলতে নেই বিজয়, বেলা 10টা বেজে গেছে। যাও তৈরি হয়ে নাও, তারপর স্কুলে যাও। তোমার মনে আছে আর 2 দিন পরেই 15ই আগস্টের অনুষ্ঠান? নিশ্চয়ই তোমাদের স্কুলেও 15ই আগস্টের অনুষ্ঠান পালন করা হবে। তোমাদের প্রস্তুতি কেমন? হোয়াট? 15ই আগস্টে স্কুলে অনুষ্ঠান হবে কেন? আমাদের টাগলু প্রিন্সিপালের জন্মদিন নাকি? 15ই আগস্টের দিন আমি আমার বন্ধুদের সাথে ওয়াটার পার্কে গিয়ে তো লাল জল খাওয়ার প্রোগ্রাম করেছি, সুতরাং আমি ওই দিন স্কুলে যাব না। কেননা ওই দিন এমন কি স্পেশাল আছে রে? বিজয়ের এরকম বাজে বাজে কথা শুনে রাধিকা একেবারে অবাক হয়ে যায়, আর রেশমিও এসব কথা পছন্দ করতে পারে না। তুই কি বলছিস কি দাদা? তুই জানিস না 15ই আগস্ট স্বাধীনতা দিবস? 15ই আগস্টের দিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল, মানে স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের জীবন বলি দিয়ে আমাদেরকে স্বাধীন করে দিয়ে গেছে। তাই আমরা 15ই আগস্টের দিন প্রত্যেক স্কুলে গিয়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান পালন করি, আর তার মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের মনে রাখি। ও গড, একদম ফালতু কথা বলিস না, তোর মুখে এত জ্ঞানের কথা মানাই না। তবে হ্যাঁ, মনে পড়েছে 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে, তাতে আমাদেরই বা কি বলতো? আর ওইসবে কিছু যায় আসে না। তুই আর তোর মা বরং গিয়ে নাচ গান কর আর আবৃত্তি কর, তোরাই ওইসব করতে পারবি। থাপ্পড় মেরে তোমার গাল লাল করে দেব। ক্লাস 11-এ উঠে গেছো, আর এখনো বোনের সঙ্গে এরকম ভাবে কথা বলবে? যে নিজের দেশের সম্মান করতে পারে না, সে বোনের সম্মান করবে কিভাবে? দেখলে তো, একমাত্র এই কারণেই আমি তোমার ছেলেকে কিছু শেখাতে পারলাম না। এভাবে রাধিকা এবং রেশমি মিলে বিজয় ও তার মাকে খুব অপমান করে, কিন্তু সেই অপমান করা একেবারেই যুক্তিযুক্ত ছিল। যে ছেলে 15ই আগস্টের মর্ম বোঝে না, তাকে এরকম ভাবেই উত্তর দেওয়া উচিত। এভাবেই রাধিকা এবং রেশমি স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয়, কিন্তু বিজয় কিছুতেই নিজের অপমান ভুলতে পারে না। মা, দেখলে তো কাকিমার বোন কিভাবে আমাকে অপমান করলো, আর তুমি চুপচাপ দাঁড়িয়ে রইলে? আমি তো সহ্য করতে পারছি না। হ্যাঁ দেখলাম তো, কিন্তু কি বলবো বল? আসলে কি বলতো, প্রত্যেক বছর তোর কাকিমাদের স্কুলে 15ই আগস্টের অনুষ্ঠান পালন করার দায়িত্ব স্কুলের প্রিন্সিপাল তোর কাকিমাকেই দেয়। সুতরাং ওখান থেকে মনে হয় অনেক টাকা মারতে পারি, তাই 15ই আগস্ট সম্বন্ধে কোনো কথা শুনলেও রেগে যায়। এভাবেই মা ছেলে দুজনেই মনে মনে রাধিকা এবং তার মেয়ের উপর রাগ পুষে রাখে। দেখতে দেখতে এভাবেই সেই দিনটা কাটে।
পরের দিন রাধিকা, রেশমি এবং স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এছাড়াও সকল ছাত্রছাত্রীরা মিলে 15ই আগস্টের অনুষ্ঠান উপলক্ষে স্কুলটা খুব সুন্দর করে সাজিয়ে তোলে। স্কুলে আলাদা করে একটা মঞ্চ তৈরি করা হয়, শহরের নামি দামি অতিথিদের নিমন্ত্রণ পাঠানো হয়। এভাবে আরো 2-1 দিন কেটে যায়। মা, তোমার শাড়িটা কি সুন্দর গো, তুমি কি এই শাড়িটা নতুন কিনেছো? হ্যাঁ, তোর বাবা অ্যানিভার্সারিতে আমাকে এই শাড়িটা গিফট দিয়েছে, তাই আমি ভাবছি আমাদের স্কুলে যেদিন 15ই আগস্টের অনুষ্ঠান হবে সেদিন আমি এই শাড়িটা পরে যাব, কারণ আমাকে সেদিন অনুষ্ঠান সঞ্চালনা করতে হবে। আচ্ছা, 15ই আগস্টের দিন তো আমাদের স্কুল ড্রেস পরে যেতে হবে না মা, তাহলে আমিও তো একটা শাড়ি পরতে পারি, আমাকে একটা শাড়ি কিনে দেবে তুমি? ঠিক আছে, আমি তোকে একটা নতুন শাড়ি কিনে দেব। এই বলে রাধিকা তার মেয়েকে নিয়ে শপিং করতে বেরোয়। সে দোকান থেকে পছন্দ করে একটা সবুজ রঙের সুন্দর শাড়ি মেয়েকে কিনে দেয়। সেই শাড়ি রেশমির খুবই পছন্দ হয়। আর দুজনে যখন গল্প করতে করতে বাড়িতে ফেরে তখন কবে রাম রাজা হবে, তারপর সীতা বনে যাবে, এখনো 15ই আগস্ট আসতে অনেক দেরি আছে। তোমরা মা মেয়ে তো দেখছি এখন থেকে বাইরে বাইরে উঠতে শুরু করে দিয়েছো। এদিকে বাড়িতে অতিথি এসে বসে আছে, তার দিকে তোমাদের কোনো খেয়াল নেই। সবসময় আমি ওদেরকে রেঁধে বেড়ে খাওয়াবো, তাই তো? আর রাধিকা, তুমি কি শুধু তোমার মেয়েকে নিয়ে শপিং করবে আর স্কুলে যাবে, এছাড়া তোমার কোনো কাজ নেই? সরি দিদি, আজকে একটু বেশি দেরি হয়ে গেল, তুমি কিছু মনে করো না। আরে ছোট বৌমা, এখন ওসব কথা ছাড়ো। আজকে আমরা এসেছি তার কারণ হচ্ছে আমরা 15ই আগস্টের দিন পুরো ফ্যামিলি মিলে ঠিক করেছি সুন্দরবনে পিকনিক করতে যাব, তাই তোমাদের পরিবারও আমাদের সঙ্গে গেলে খুব ভালো লাগবে। তোমরা কি আমাদের সঙ্গে যাবে? হ্যাঁ ছোট বৌমা, চলো আমরা সবাই মিলে 15ই আগস্টের দিন পিকনিক করতে গিয়ে খুব আনন্দ করব, খাওয়া দাওয়া করবো, নাচানাচি করবো, আর ওই ছুটির দিনটা বেশ ভালো করে এনজয় করা যাবে। একদমই নয়, ওই দিনটা মোটেই এনজয় করার সময় নয়। ওই দিনে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান আছে, কারণ সেই দিন আমাদের স্কুলে স্বাধীনতা দিবস পালন করা হবে। আর স্বাধীনতা দিবস মানে এই নয় যে সবাই মিলে পিকনিক করতে যাব। আমার পরিবার স্বাধীনতা দিবসের দিন কোথাও যাবে না। তুমি না বলার কি? হ্যাঁ, তুমি পিকনিক করতে নাই যেতে পারো, কিন্তু আমি ওদের সঙ্গে পিকনিক করতে যাব। তুমি তোমার মেয়ের সঙ্গে স্কুলে গিয়ে মজা করবে, 15ই আগস্ট পালন করবে, অনুষ্ঠানে নাচানাচি করবে, আর আমি কি বাড়িতে বসে থাকবো নাকি? তুমি চাইলে পিকনিক করতে যেতেই পারো দিদি, কিন্তু তুমি বাড়িতে বসে থাকবেই বা কেন? তুমি চাইলে আমার সঙ্গে আমার স্কুলে যেতে পারো, কারণ সেদিন আমাদের স্কুলে ফ্রিতে ভালো মন্দ খাবার খাওয়াবে। রাধিকার কথা শুনে প্রিয়াঙ্কা চুপ করে থাকে। এভাবেই দেখতে দেখতে 15ই আগস্টের দিন চলে আসে। সেদিন সকালবেলা সবাই মিলে ঘুম থেকে উঠে দেশাত্মবোধক গান শুনতে শুরু করে। সবাই পতাকা উত্তোলন করে, জিলেপি খায়। দেশ জুড়ে সেদিন আনন্দের দিন। অন্যদিকে রাধিকা যখন তার মেয়ের সঙ্গে স্কুলে যাওয়ার জন্য তৈরি হবে, তখন সে দেখে যে তার পছন্দের শাড়িতে কালো রঙের দাগ লেগে আছে। এ বাবা, আমার শাড়িটার এরকম অবস্থা হলো কি করে? আমি কত শখ করেছিলাম এই শাড়িটা আজকে স্কুলের অনুষ্ঠানে পরে যাব, কিন্তু আজকে শাড়িটা নষ্ট হয়ে গেল। এই দেখে প্রিয়াঙ্কা মনে মনে ভীষণই আনন্দ পায়, কারণ কিছুক্ষণ আগে রাধিকা যখন স্নান করতে যায় তখনই প্রিয়াঙ্কা ইচ্ছা করে রাধিকার শাড়িতে কালো কালি লাগিয়ে দেয়। তাই রাধিকা আলমারি থেকে অন্য একটা নতুন শাড়ি বের করে, আর সেই শাড়িটা তার আগের শাড়ি থেকে আরো বেশি সুন্দর ছিল। রাধিকা সেই শাড়ি পরে তৈরি হয়ে নেয়। অন্যদিকে তার মেয়ে রেশমিও সুন্দর করে সেজেগুজে তৈরি হয়। প্রিয়াঙ্কা যা দেখে হিংসায় জ্বলে ওঠে, কারণ তার এখন কিছু করার নেই। সেই জন্য প্রিয়াঙ্কাও ফ্রিতে খাবার খাওয়ার জন্য তার ছোট জায়ের সঙ্গে স্কুলে যাবে বলে ঠিক করে। কিছুক্ষণ পর রাধিকা, রেশমি এবং প্রিয়াঙ্কা তিনজনে মিলে স্কুলে চলে যায়। মা চলো, আমরা পতাকা উত্তোলন করে নিই, তারপর সবাই মিলে ব্রেকফাস্ট করব, আর কিছুক্ষণ পরেই আমাদের স্কুলের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সবাই মিলে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করে, পতাকা উত্তোলন করে, কিন্তু প্রিয়াঙ্কার নজর থাকে কচুরি এবং জিলিপির দিকে। উফ, অসহ্যকর একেবারে। এরা মা মেয়ে মিলে কি ন্যাকামি না করতে পারে। স্কুলে 15ই আগস্ট পালন করছে নাকি ফ্যাশন শো করছে বুঝতে পারছি না। আমার এই অনুষ্ঠান মোটেই ভালো লাগছে না। এর থেকে বাড়িতে থাকলে ভালো হতো, আরাম করে এসির হাওয়া খেতে পারতাম। বেকার বেকার ফ্রিতে খাবার খাওয়ার জন্য এদের স্কুলে চলে এলাম, দূর। অন্যদিকে রেশমি যখন মঞ্চে উঠে খুব সুন্দর করে আবৃত্তি পাঠ করতে শুরু করে, তখনই হঠাৎ করে ক্লাসরুম থেকে বিভিন্ন রকম ভাঙচুরের শব্দ পাওয়া যায়।
যার ফলে সবাই খুবই ভয় পেয়ে যায়। কি হলো, আমাদের স্কুলে এত সুন্দর অনুষ্ঠান পালন হচ্ছে, কিন্তু ক্লাসরুম থেকে এরকম লাইট পাখা, বেঞ্চি, ব্ল্যাকবোর্ড ভাঙার আওয়াজ আসছে কেন? এই বলে রাধিকা এবং স্কুলের অন্যান্য টিচাররা ক্লাসরুমে গিয়ে দেখে কয়েকজন বদমাইশ ছেলে মিলে স্কুলের সম্পত্তি ধ্বংস করার চেষ্টা করছে। তাদের বারবার আটকানোর চেষ্টা করা হলেও তারা কোনো কথা শুনতে চায় না। এভাবেই তারা ক্লাসরুম ভাঙচুর করে সেই স্কুলের 15ই আগস্টের অনুষ্ঠান একেবারে ভেস্তে দেয়। স্কুলের প্রিন্সিপাল যখন পুলিশকে খবর দেয়, ইতিমধ্যে সেই ছেলেগুলো সেখান থেকে পালিয়ে যায়। আপনারা কোনো রকম চিন্তা করবেন না, এই এরিয়াতে মাত্র একটাই ছেলেদের স্কুল আছে, আর ওই স্কুলের ছেলেদেরকে ধরে নিলে আসল কি হয়েছে সেটা বোঝা যাবে। এই বলে পুলিশ অফিসার ছেলেদের স্কুলে ঢুকে সবাইকে ধরে নিয়ে থানায় চলে যায়। প্লিজ আমাদেরকে ছেড়ে দিন, পরের বছর আমাদের ক্লাস 12-এর পরীক্ষা, আমাদের ভবিষ্যৎ একেবারে নষ্ট হয়ে যাবে। আমরা নিজে থেকে সব কাজ করতে চাইনি। আসলে ওই বদমাইশ বিজয় আমাদের অনেক টাকা দিয়েছে যাতে আমরা মেয়েদের স্কুলে ঢুকে 15ই আগস্টের প্রোগ্রামটা ভেস্তে দিতে পারি। আসলে বিজয় ওর কাকিমার বোনকে সহ্য করতে পারে না, তাই ওদেরকে অপমান করার জন্য এই কাণ্ডটা ঘটিয়েছে। এই কথা শোনার পর রাধিকা এবং রেশমি ভীষণই অবাক হয়। বিশেষ করে প্রিয়াঙ্কা তার ছেলের কারণে খুবই লজ্জিত বোধ করে। অন্যদিকে পুলিশ বিজয়কে থানায় ধরে নিয়ে আসে। বিজয় এখন কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। আমাকে ক্ষমা করে দিও কাকিমা, আমি তোমাকে আর বোনকে অসম্মান করার জন্য আজকে এই কাণ্ড ঘটিয়ে ফেলেছি। আমি এই দিনের মহত্বটা বুঝতে পারিনি, তাই আমি কোনোদিন এরকম কাজ করব না। বিজয় যেহেতু বয়সে ছোট, তাই রাধিকা তাকে ক্ষমা করে দেয়, কিন্তু তাকে 1 মাসের জন্য পুলিশ হেফাজতে থাকতে হয়। ছাড়া পাওয়ার পর বিজয় কোনোদিনও এরকম বদমাইশি করে না। 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস হলো এমন একটা দিন যার মর্ম সকল ছাত্রছাত্রীদের বোঝা উচিত। পরের সপ্তাহে 15ই আগস্ট নিয়ে পরম তার মা রীতা দেবী এবং বাবা অমলবাবুর সঙ্গে আলোচনা করে। তারা নিজেদের মধ্যে 15ই আগস্ট আনন্দ সহকারে উদযাপন করার পরিকল্পনা করতে থাকে। তারা প্রত্যেকবারের মতো এবারেও দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য বিভিন্ন রকম আলাপ আলোচনা করতে থাকে। বৌমা 15ই আগস্টের পরিকল্পনা শুনে ভীষণ খুশি হবে। আমাদের বৌমা ভীষণ সংস্কারী যে, তা না হলে এখনকার দিনের ছেলেরা বলো আর মেয়েরাই বলো এইসব স্বাধীনতা দিবসের মূল্যই তো বোঝে না। হ্যাঁ, কিন্তু তোর বউ কোথায়? এত বেলা হয়ে গেল, এখনো ঘুম থেকে উঠলো না কেন? ওকেও তো আমাদের সাথে 15ই আগস্টের পরিকল্পনায় অংশগ্রহণ করতে হবে। ঠিক এমন সময় মালতী ঘুম থেকে উঠে বাইরে বসার ঘরে চলে আসে। সে তার শ্বশুর বাড়ির সকলকে এক জায়গায় দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। সেই মুহূর্তে সে তাদের কাছে এসে হাতে চা নিয়ে বসে পড়ে। শোনো না, পরের সপ্তাহে 15ই আগস্ট উপলক্ষে বেশ অনেকগুলো ছুটি পাওয়া গেছে। চলো আমরা পুরো পরিবার মিলে কোথাও গিয়ে একটা ছুটি কাটিয়ে আসি। বাড়িতে আর একঘেয়ে জীবন ভালো লাগছে না। তাছাড়া আমার বিয়ের পর তো আমরা কোথাও যাইনি। কি তুমি 15ই আগস্টের দিনে বাইরে ঘুরতে যাবে? মানে আমাদের ফ্ল্যাটে প্রত্যেক বছর স্বাধীনতা দিবস পালন করা হয়, আর আমরা সবাই সেই অনুষ্ঠানে অংশগ্রহণও করি, আর এইবারেও আমরা তাই করব, কোথাও যাব না। মালতী তার স্বামীর কথা শুনে খুব রেগে যায়, কারণ সে এর আগে কোনোদিনও 15ই আগস্ট পালন করেনি। সেই দিনের মর্ম এবং মূল্য কিছুই সে জানে না। তোমার তো বেশি আধিক্যতা, তুমি এমন করে বলছো যেন তুমি নিজে একজন স্বাধীনতা সংগ্রামী। নর্মাল ইনজেকশন দেখালে ভয় পাই, সেই নাকি আবার বীর পুরুষের মতো স্বাধীনতা দিবস পালন করবে। যত ন্যাকামি। চুপ করো বৌমা, কেমন অশিক্ষিতদের মতো কথা বলছো? তুমি বিয়ের আগে কোনোদিন স্কুলে 15ই আগস্ট পালন করনি? তোমাকে দেখে তো ভালোই শিক্ষিত বলে মনে হয়, কিন্তু আমি ভাবতেই পারি না যে তুমি এই ধরনের কথা বলতে পারো। জীবনেও না। আমি 15ই আগস্টের দিন ছুটিতে বন্ধুদের সাথে ডিস্কোতে গিয়ে পার্টি করেছি, আর জাতীয় সঙ্গীতে তালে তাল মিলিয়ে কোমর দুলিয়েছি। ব্যাস, উফ কি মজা হতো। পরম চলো না প্লিজ, আমরা এবারও গোয়াতে যাই। আমার সব বন্ধুরা ঘুরতে যাচ্ছে। মালতীর এমন অসভ্য ধরনের কথা শুনে তার পরিবারের সকলেই খুব রেগে যায়। তারা দুই কানে হাত চাপা দেয়। পরম কিছুতেই 15ই আগস্টের দিন ঘুরতে যেতে চায় না। ঠিক সেই মুহূর্তে সেখানে তাদের ফ্ল্যাটে সেক্রেটারি রঞ্জন বাবু আসে। আরে সেক্রেটারি মশাই, আসুন আসুন, আমাদের আনন্দের 15ই আগস্ট তো চলেই আসলো, তো এইবার এই বিশেষ দিনটা কিভাবে পালন করবেন বলে ভেবেছেন? প্রত্যেকবারের মতো এবারও আমরা আমাদের ফ্ল্যাটের ছাদে 15ই আগস্টের দিন পতাকা তুলবো, তারপর বিকেলে একটা ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব, এটাই ভেবেছি। বাহ, এটা তো খুব দারুণ ব্যাপার হবে। এবার আমার বৌমার বিয়ের পর প্রথম 15ই আগস্ট, তাই ও এবার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। দারুণ ব্যাপার,
এইবার সব মহিলারা সবুজ শাড়ি গেরুয়া ব্লাউজ পরবে আর তার সাথে মাথায় সাদা নীল ফুল লাগাবে। আপনারাও তাহলে সেজেগুজে চলে আসবেন। এই বলে রঞ্জনবাবু সেখান থেকে চলে যায়। মালতী কিছুতেই রঞ্জনবাবুর কথার সাথে সহমত পোষণ করতে পারে না। সে জীবনে প্রথমবার 15ই আগস্ট পালন করার জন্য নিজের মনকে মানিয়ে নিতে অস্বীকার করে। এভাবে কিছুদিন কাটে। সকলে 15ই আগস্টের তোড়জোড় শুরু করে দেয়। রীতা দেবী তার বৌমার সাথে ফ্ল্যাট সাজানোর জন্য দেশের পতাকা কিনতে যায়। তারা পতাকা কিনে নিয়ে আসছে। সেই সময় তাদের সঙ্গে কুমারী দেবীর সাক্ষাৎ হয়। কি গো রীতা, ছেলের বিয়ের পর বৌমাকে পেয়ে আমাদেরকে তো ভুলেই গেছো। একদিন তো নিমন্ত্রণ করে বৌমার হাতে রান্না খাওয়াতে পারো, নাকি টাকা খরচ হবে সেই ভয়ে ডাকবে না? না না, তুমি ভুল ভাবছো। তুমি কি খাবে বলো? আমার বৌমা তোমাকে রান্না করে খাওয়াবে। নিজের শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে মালতী খুবই রেগে যায়। না না, এখন কিছু খাবো না। 15ই আগস্টের দিন বরং তোমার বৌমাকে আমাদের সকলের জন্য জিলিপি আর সিঙ্গারা ভাজতে বলো। আমরা সবাই মিলে মজা করে একসাথে খাবো। তখনই বোঝা যাবে যে তোমার বৌমার হাতে রান্না কেমন। রীতা দেবী এবং মালতী দুজনেই এমন কথা শুনে অপ্রস্তুতিকর অবস্থার মধ্যে পড়ে যায়। ঠিক আছে, আমার বৌমা খুব সুন্দর জিলিপি বানাতে পারে আর ওর হাতে সিঙ্গারা তো অসাধারণ। তুমি নিশ্চিন্তে থাকো, আমার বৌমা তোমার বৌমার থেকে ভালো রান্না করবে। হ্যাঁ। মা কি পাগল হয়ে গেছে? আমি 1 কাপ চা পর্যন্ত বানাতে পারি না, আর 15ই আগস্টের জন্য জিলিপি সিঙ্গারা বানাবো? আমি কিছুতেই পারবো না। আমার এসব ন্যাকামি ভালো লাগছে না। যত সব জ্বালাতন। কিছুক্ষণ পর রীতা দেবী সেখান থেকে তার বৌমাকে নিয়ে চলে আসে। কুমারী দেবী একা একা মুচকি মুচকি হাসতে থাকে। এর আগের বছর 15ই আগস্টে জিলিপি আর সিঙ্গারার দায়িত্ব আমার কাঁধে চেপেছিল। সারা ফ্ল্যাটের লোকজনকে খাওয়াতে অনেক খরচ হয়, তাই তুমি আর তোমার বউ মিলে এই খরচ এবার বহন করো। দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। সকলে স্বাধীনতা দিবস উপলক্ষে নিজেদের ফ্ল্যাট ঘর বাড়ি সমস্ত কিছু পতাকা দিয়ে সুন্দর করে সাজাতে শুরু করে। কিন্তু মালতী কিছুতেই বুঝতে পারে না যে সে কিভাবে অত লোকের জন্য জিলিপি এবং সিঙ্গারা বানাবে। তাকে আবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। এসব ভাবতে গিয়েই চিন্তায় তার রাতের ঘুম উড়ে যায়। পরের দিনই সে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে চলে যায়। সে প্রিয়াকে সব ঘটনা খুলে বলে। তুই আমায় হাসালি বটে, ভাগ্যিস আমি বিয়ে করিনি। 15ই আগস্টের দিন নাকি ফ্ল্যাটের স্বাধীনতা দিবস পালন করা হবে। দেশভক্তি উতলে পড়ছে। আমি এবার কাশ্মীর যাচ্ছি। 15ই আগস্টে ওখানে গিয়ে ঠান্ডায় জমিয়ে মদ খাবো, মজা করব। তুই আমার কাটা গায়ে নুনের ছিটা দিস না তো। আমিও আমার বরকে বলেছিলাম ঘুরতে যেতে, কিন্তু যাবে না বলছে। তুই মনে হয় জীবনে প্রথম 15ই আগস্ট পালন করছিস। বল, চাপ নিস না। তুই লুকিয়ে লুকিয়ে মিষ্টির দোকান থেকে জিলিপি সিঙ্গারা কিনে আনবি আর সেগুলো তোর রান্না করা বলে চালিয়ে দিবি। ব্যাস, সমস্যার সমাধান হয়ে গেল। মালতী প্রিয়ার কথা শুনে খুবই খুশি হয়। সে নিজের বাড়িতে চলে যায়। 15ই আগস্ট আসতে আর মাত্র 2-1 দিন বাকি ছিল। ফলে সকলে মিলে ফ্ল্যাটের ছাদ সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। সারা ফ্ল্যাট সাদা, সবুজ এবং গেরুয়া টুনি লাইট দিয়ে সাজানো হয়। ছাদের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি করা হয় এবং সারা ফ্ল্যাট ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়। 14ই আগস্টের দিন সকালবেলা। তুমি ঘরে শুয়ে শুয়ে ফেসবুক করছো আর আমরা সকলে মিলে তো খেটে মরছি। আমাদের সাথে পুরো ছাদটা ফুল দিয়ে সাজাবে চলো, তাহলে তোমারও ভালো লাগবে। তোমার মধ্যে কোনো উৎসব বলে কিছুই দেখতে পাচ্ছি না। তোমার তো কোনো রকম আনন্দের অনুভূতি নেই দেখছি। তোমার মাথায় সমস্যা আছে বলে তুমি মনে করছো আমার মাথায়ও সমস্যা আছে? এই দুপুর রোদে আমি এখন ছাদ সাজাতে যাব? কখনো না। আমার গায়ে ট্যান পড়ে যাবে, আমি যেতে পারবো না। তোমার মতো কিছু মানুষদের দেখলে মনে হয় স্বাধীনতা সংগ্রামীরা বেকার নিজেদের জীবন বলিদান দিয়ে দেশ স্বাধীনতা করতে গিয়েছিল, কোনো দরকার ছিল না। এই বলে পরম সেখান থেকে চলে যায়। মালতীর কোনো কথাই কিছু যায় আসে না। সে আবার নিজের মতো করে ফেসবুক করতে শুরু করে। সেই সময় আবার সেখানে তার শাশুড়ি মা এসে বলে, বৌমা, আজকে 14ই আগস্ট। রাত্রিবেলা পতাকা উত্তোলন হবে আর সকালবেলা সকলকে জিলিপি সিঙ্গারা দিতে হবে। তুমি কিন্তু সব রান্না করে রেখো। আর রাত্রিবেলা আমরা সবাই পতাকা উত্তোলন করতে ছাদে যাব। মালতী এবারে তার শাশুড়ি মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমার এসব ভালো লাগছে না। আমি নিজের রাতের ঘুম নষ্ট করে পতাকা তুলতে যেতে পারবো না। আপনারা যা পারবেন করুন, আমাকে বিরক্ত করবেন না। তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। বাপের বাড়িতে যখন এই কালচার ছিল না, তখন শ্বশুর বাড়িতে এসে পালন করা শিখে নাও। বয়েই গেছে আমার। এবার বেরোন তো এখান থেকে। আমাকে জ্ঞান দেবেন না। এইসব 15ই আগস্ট হিস্ট্রি বইয়ের পাতায় মানায়, প্র্যাকটিক্যাল লাইফে এসব মানায় না।
রীতা দেবী কিছুতেই তার বৌমার কোনো কথা শুনতে চায় না। রাত্রিবেলা হতে না হতেই মালতীর শ্বশুরবাড়ির লোকজন তাকে ঘুম থেকে তুলে দেয়। জীবনের প্রথমবার 15ই আগস্ট পালন করছি, তখন ভালো করেই করব। আপনারা যান, আমি একটা জিনিস অর্ডার করেছি, এক্ষুনি চলে আসবে। আমি ওটা নিয়ে তারপর ছাদে যাচ্ছি। মালতীর শ্বশুরবাড়ির পরিবার তার এই কথা শুনে খুবই খুশি হয়। তারা ছাদে চলে যায়। মালতী তার সারপ্রাইজ একটি বাক্সে বন্ধ করে ছাদে নিয়ে চলে আসে। 12টা বাজতে না বাজতেই সকলে মিলে পতাকা উত্তোলন করে এবং আনন্দে মেতে ওঠে। সেই সাথে পরম ছাদের উপর বাজি ফাটাতে থাকে। এইবার আমরা জাতীয় সঙ্গীত গাইবো, সবাই চলে এসো। একসাথে আমরা সবাই এই মধ্যরাতে দেশকে স্বাধীনতার আনন্দে জাগিয়ে তুলি। আরে দাঁড়ান, আমার সারপ্রাইজ তো এখনো বাকি আছে। এই বলে মালতী সেই বাক্স থেকে একটি বড় শ্যাম্পেনের বোতল বের করে। সে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে সেই বোতল থেকে সকলের গায়ে শ্যাম্পেন ছিটিয়ে দেয়। মালতীর এরকম ব্যবহার দেখে সকলে ভীষণ পরিমাণে রেগে যায়। রীতা দেবী এবং তার ছেলে খুবই লজ্জায় পড়ে। বৌমা, তুমি কি পাগল হয়ে গেছো? স্বাধীনতা দিবসে তুমি মদ নিয়ে এসেছো কেন? এটা একটা আইনি অপরাধ, তুমি জানো না? ছি, তোমার থেকে আমরা এটা আশা করতে পারিনি। কেন মা, আমি বরাবর দেখে এসেছি কোনো আনন্দ অনুষ্ঠান হলেই শ্যাম্পেন খুলে সেলিব্রেট করা হয়, আমি তাই করেছি। এটাতে দোষের কি আছে? মালতীর কথা শুনে সকলে তার উপর হাসাহাসি করা শুরু করে। এর ফলে মালতীর খুবই খারাপ লাগে। আপনারা সকলে আমার উপরে হাসছেন, আসলে আপনারা মনে হয় আনন্দ করতেই পারেন না। শ্যাম্পেন দিয়ে 15ই আগস্ট পালন করে দেখুন, দারুণ লাগবে। আসলে তোমার থেকে কিছু আশা করে আমাদের খুব ভুল হয়ে গেছে। যে বউ নিজের দেশের স্বাধীনতা দিবসের মূল্য বোঝে না, তাকে আমাদের এই অনুষ্ঠানে নিয়ে আসাই উচিত হয়নি। আমি ভেবেছিলাম তুমি হয়তো তোমার প্রথম 15ই আগস্ট ভালো করে পালন করবে, কিন্তু আমি যদি জানতাম তুমি এমন কাণ্ড করবে, তাহলে আমি তোমায় কিছুতেই অংশগ্রহণ করতে দিতাম না। মালতী মনে মনে তার ভুল বুঝতে পারে। সে সকলের কাছে ক্ষমা চাইলেও তাকে কেউ ক্ষমা করতে চায় না। সকলে যে যার মতো ফ্ল্যাটে চলে যায়, কিন্তু মালতী কিছুতেই হার মানে না। সে সকলের মন জিতে নেওয়ার জন্য সারা রাত ইউটিউব দেখে জিলিপি এবং সিঙ্গারা বানানোর পদ্ধতি শিখে নেয়। সে সকলের জন্য 15ই আগস্ট উপলক্ষে অনেক অনেক জিলিপি এবং সিঙ্গারা বানিয়ে ফেলে। 15ই আগস্টের দিন ভোরবেলা দেশ এক নতুন আনন্দে জেগে ওঠে। মালতী সকালবেলা সুন্দর করে সেজে নেয়। সে ফ্ল্যাটের সকল বাচ্চাদের এবং বড়দের জিলিপি ও সিঙ্গারা বিতরণ করতে শুরু করে। এমন দৃশ্য দেখে সকলে খুবই খুশি হয়। আমি আজকে প্রথমবার 15ই আগস্ট এমন ভাবে পালন করে খুব খুশি হয়েছি। আজকে আমরা সবাই মিলে আবার নতুন করে পতাকা উত্তোলন করি। মালতী ফ্ল্যাটের সকলের সঙ্গে মিলে 15ই আগস্টের পতাকা উত্তোলন করে। সকলে তার হাতে জিলিপি এবং সিঙ্গারা খেয়ে অনেক প্রশংসা করে। এর ফলে মালতী খুবই খুশি হয়। সন্ধ্যাবেলা মালতী সে ফ্ল্যাটে কয়েকটি মহিলাদের সঙ্গে কয়েকটি দেশভক্তিমূলক গানের নৃত্য পরিবেশন করে। সকলে হাততালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করে। বৌমা, 15ই আগস্টের দিন তোমার হাতে জিলিপি সিঙ্গারা খেয়ে আমার কিন্তু দারুণ লেগেছে। সকালটা কিন্তু খুব ভালো করে শুরু হলো। বন্ধুরা, আমি আমার জীবনে প্রথমবার 15ই আগস্ট পালন করলাম। আমি আশা করব তোমরা যে দেশেই থাকো না কেন, সেই দেশের স্বাধীনতা দিবস খুব সুন্দর করে পালন করবে। আর দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে যারা নিজেদের প্রাণ দিয়েছেন তাদের কিন্তু কখনো ভুলে যেও না। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। চন্দ্রিকা এবং রাধিকা দুই বোন শিখরপুর নামক এক গ্রামে বসবাস করত। ছোটবেলায় তাদের বাবা মা মারা যাওয়ায় তাদের দিদা পরমা দেবী তাদের দুই বোনকে মানুষ করে তোলে। কিন্তু চন্দ্রিকা তার দিদার সাথে সবসময় অত্যন্ত খারাপ ব্যবহার করত। একদিন, রাধিকা তাড়াতাড়ি চল, কলেজের স্পেশাল ক্লাসটা মিস হয়ে গেলে খুব প্রবলেম হয়ে যাবে। কারোর কাছ থেকে নোট চাইলেও কিন্তু পাবো না। দিদা আমাদের জন্য ভাত আর ডাল রান্না করেছে, দুমুঠো খেয়ে যায়। কারণ আমরা না খেলে দিদা সারাদিন আমাদের জন্য না খেয়েই বসে থাকবে আর দিদার শরীর খারাপ করবে। আমি ওই বুড়ির হাতের ডাল ভাত খাওয়ার জন্য এখন বসে থাকতে পারবো না। আমি জাস্ট ওনাকে সহ্য করতে পারি না, তুই জানিস তো। ছোটবেলায় দিদার জন্যই আমাদের বাবা মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। দিদা যদি আচারের ব্যবসা শুরু না করতো, তাহলে মা আর বাবাকে ওই আচারের গাড়ি করে শহরে আচার ডেলিভারি করতে যেতে হতো না, আর আজকে ওনারা আমাদের সঙ্গেই থাকতো। বুড়ি এখনো টাকার লোভে আচারের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
আস্তে কথা বল দিদি, দিদা যদি শুনতে পায় তাহলে ভীষণ কষ্ট পাবে। যা হওয়ার তা হয়ে গেছে, এখন তুই পুরানো কাসুন্দি ঘাটিস না তো। পরমা দেবী তাদের দুই নাতনির কথা শুনে খুবই কষ্ট পায়। এই নে, আমি গরম গরম ডাল আর ভাত আর তার সঙ্গে টক ঝাল লেবুর আচার নিয়ে এসেছি, তোরা খেয়ে নে। উফ, এই বুড়ি আবার আচার বানিয়ে আমাদেরকে খাওয়াতে এসেছে। কতবার বলেছি তোমাকে যে আমি তোমার হাতে তৈরি আচারকে ঘৃণা করি, তুমি তবুও কেন এসব ফালতু ফালতু আচার বানিয়ে আমাকে খাওয়াতে আসো? দিদা, তুমি দিদির কথাই কিছু মনে করো না। তুমি আমাকে ডাল আর আচার দিয়ে ভাত মেখে দাও, আমি খেয়ে নিচ্ছি। পরমা দেবী রাধিকাকে আচার আর ডাল দিয়ে ভাত মেখে দিলে রাধিকা খুশি মনে সেটা খেয়ে নেয়। কিন্তু চন্দ্রিকা এক ফোঁটাও খাবার মুখে দেয় না। দুই বোন কিছুক্ষণের মধ্যেই কলেজের জন্য বেরিয়ে পড়ে। আমি জানি চন্দ্রিকা, তুই আমাকে খুব খারাপ ভাবিস, কিন্তু আমি যদি আচারের ব্যবসাটা না চালিয়ে যেতাম তাহলে আমার পক্ষে সংসার চালানো সম্ভব হতো না। তোদের দুই বোনের দেখাশোনা করা আমার পক্ষে সম্ভব হতো না। ঠিক সেই সময় শহরের এক রেস্টুরেন্টের মালিক রামপ্রতাপ বাবু পরমা দেবীর বাড়িতে আসে। পরমা দেবী রামপ্রতাপ বাবুর রেস্টুরেন্টে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের আচারের সাপ্লাই করে আসছে। মাসিমা, আজ আমি আপনাকে একটা অন্য ধরনের আচারের অর্ডার দিতে এসেছি। আমার রেস্টুরেন্টের কাস্টমাররা এখন আর একঘেয়ে কুলের আমের কামরাঙার আচার খেতে চাইছে না। আপনি বলুন আমি কি ধরনের আচার বানিয়ে দেব? আপনি সেই শহর থেকে আমাদের এই গ্রামে আচারের অর্ডার দিতে আসেন, তাই আপনি যেমন আচার বলবেন আমি ঠিক সেরকমই আচার বানিয়ে দেব। আপনি এইবার আমায় চিকেন আচার বানিয়ে দিন। এখন সব লোকেরাই চিকেন আচার খেতে খুব পছন্দ করছে, আর চিকেন আচার এমনিও একটা ইউনিক ফুড আইটেম। সব খাবারের সাথে যদি চিকেন আচার সার্ভ করা যায় তাহলে খুব ভালোই সেল হবে। কিন্তু আমাদের বাড়িতে তো চিকেন ওঠে না, আমরা সবাই ভেজ খাবার খাই। আমার পক্ষে চিকেনের আচার বানানো সম্ভব নয়। আমার ছেলে আর ছেলের বউ চিকেন খেতে খুবই ভালোবাসতো। ওরা মারা যাওয়ার পর থেকে আমরা বহু বছর আগেই চিকেন খাওয়া ছেড়ে দিয়েছি। এরকম বলবেন না মাসিমা, আপনার হাতের আচারের টেস্টের মতো আর কোনো আচারের টেস্ট হয় না। আর তাছাড়া এখন ভেজ নন ভেজেরই বা কি আছে? আপনি তো চিকেন দিয়ে আচার বানাবেন, আপনাকে তো আর চিকেন খেতে বলছি না। কিন্তু আপনি বুঝতে পারছেন না। কোনো কিন্তু না, ব্যবসার ক্ষেত্রে অত ভেজ নন ভেজ দেখলে হয় না, বুঝেছেন? আমি চিকেন আচার বানানোর জন্য আপনাকে আগাম 10,000 টাকা দিয়ে যাচ্ছি। দুদিন পর আমি গাড়ি পাঠিয়ে দেবো, আপনি চিকেন আচার ডেলিভারি করে দেবেন, কেমন? রামপ্রতাপ বাবু চিকেনের আচার তৈরির জন্য পরমা দেবীকে টাকা অ্যাডভান্স করে শহরে ফিরে যায়। পরমা দেবী চিকেনের আচার বানানোর জন্য বাজার থেকে চিকেন এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে আসে। সে চিকেনের আচার বানানো শুরু করে দেয়। অর্ধেক আচার বানানো হয়ে গেলে সে কাচের বোতলে চিকেনের আচার ভরে উঠানের কোনায় শুকাতে দিয়ে দেয় এবং আবার চিকেনের আচার বানাতে শুরু করে। বিকেলবেলা চন্দ্রিকা ও রাধিকা কলেজ থেকে বাড়ি ফিরে আসলে, এই রাধিকা, বাড়ি থেকে কেমন একটা আষ্টে গন্ধ আসছে না? ইস, পুরো গা গুলিয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে এর আগে তো কখনো এমন আষ্টে গন্ধ পাইনি। হ্যাঁ রে, আমার নাকেও আসছে গন্ধটা। চল একবার রান্নাঘরে যাই, দিদা মনে হয় আচার বানাচ্ছে। একবার গিয়ে দেখি, গন্ধটা মনে হয় ওখান থেকেই আসছে। চন্দ্রিকা ও রাধিকা রান্নাঘরে যায়। সেখানে পরমা দেবী চিকেন দিয়ে আচার বানাচ্ছে দেখে চন্দ্রিকা ভীষণ পরিমাণে রেগে যায়। এই দেখ রাধিকা, বুড়ি চিকেন দিয়ে আচার বানাচ্ছে। আমরা কলেজে গিয়েছিলাম, সেই সুযোগে মাংস এনে আচার বানাচ্ছে। তোমার লজ্জা করে না? আমরা বাবা মায়ের শোকে চিকেন ছুঁই পর্যন্ত না, আর তুমি বাড়িতে চিকেন আনলে? বুড়ো বয়সে তোমার চিকেন খাওয়ার শখ হয়েছে? আমার তো মনে হয় আমাদের বাবা মা অকালে মরে গেছে, তাতে তোমার খুব আনন্দ হয়েছে। দিদা, তুমি কেন চিকেন এনেছো বাড়িতে? তুমি তো চিকেন খাও না। আমরাও তো খাই না চিকেন। আমি আজকে চিকেনের আচার বানানোর একটা বড় অর্ডার পেয়েছি, তাই জন্য। চন্দ্রিকা পরমা দেবীকে থামিয়ে দেয়। তোমার এত টাকার লোভ? ছি, এত টাকা নিয়ে কি তুমি স্বর্গে যাবে বুড়ি? আমি সব চিকেন টান মেরে রাস্তার কুকুরকে খাইয়ে দেবো বলে দিলাম। টাকার লোভে ইনি চিকেনের আচার বানাচ্ছে। উফ দিদি, তুই একটু চুপ কর। টাকা আসলে তো আমাদেরই লাভ হবে। তুই এমন করে দিদাকে কথা শোনাস না। আমরা তো কেউ চিকেন খাচ্ছি না, তাহলে তোর সমস্যা কি? দিদা ভক্ত হনুমান, তুই চুপ কর। এই বুড়িটা আমাদের জীবনটা একেবারে জ্বালিয়ে দিয়েছে। এখন আবার লুকিয়ে লুকিয়ে চিকেন খাওয়ার ধান্দা করেছে। আমি সব বুঝি। তুমি পটল তুললে আমি শান্তি পাবো। চন্দ্রিকা ভীষণ আজে বাজে ভাষায় পরমা দেবীকে কথা শোনাতে থাকে। পরমা দেবী এত অপমান সহ্য করতে পারে না। হঠাৎ করে তার হার্ট অ্যাটাক করে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। দিদা, তোমার কি হলো? ও দিদা, তুমি প্লিজ চোখ খোলো।
আমাদের এক্ষুনি দিদাকে হসপিটালে ভর্তি করতে হবে। চন্দ্রিকা ও রাধিকা পরমা দেবীকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায়। উনি একটা মেজর হার্ট অ্যাটাকে এক্সপায়ার করে গেছেন, আমাদের কিছু করার নেই। রাধিকা এই খবর শুনে কান্নায় ভেঙে পড়ে। দিদি, আজকে তোর জন্য দিদা আমাদেরকে ছেড়ে চলে গেল। আমি তোকে অনেকবার বারণ করেছিলাম যে তুই দিদাকে আর অপমান করিস না। মা বাবা চলে যাওয়ার পর দিদাই আমাদের একমাত্র ভরসা ছিল, আর আজকে দিদাও আমাদেরকে ছেড়ে চলে গেল। দুই বোন মিলে পরমা দেবীর মৃতদেহের অন্তিম কাজ করে বাড়িতে ফিরে আসে। এভাবেই কিছুদিন কাটে। দিদি, দিদা মারা যাওয়ার পর অনেক দিন কেটে গেল। ঘরে সবজি ডাল সব ফুরিয়ে আসছে। আমরা কিভাবে বেঁচে থাকবো? আমাদের একটা কাজ খুঁজতে হবে। দিদা এতদিন বেঁচে ছিল, তাই অভাব কাকে বলে আমরা বুঝতে পারিনি, কিন্তু এখন দারিদ্রতা পেটে লাথি মারছে বলে টাকার মর্ম বুঝতে পারছি। তুই চুপ কর, বেশি দিদা পীড়িত করিস না তো। বয়স হয়েছে তাই মরেছে, বাঁচা গেছে। রামরতন বাবু তাদের চিকেন আচারের ডেলিভারি নিতে আসে। চন্দ্রিকা ও রাধিকা তাকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। আমি মাসিমা মারা যাওয়ার খবরটা পেয়েছি, খুবই খারাপ লেগেছে, কিন্তু উনি মরার চোখে তো আমার ব্যবসাটাকে আর আটকে রাখতে পারবো না। আপনি কি বলতে চাইছেন? পরিষ্কার করে বলুন তো। আমার আজকে চিকেন আচারের ডেলিভারি লাগবে, আর যদি তা না হয় তাহলে আমি যে 10,000 টাকাটা অ্যাডভান্স করেছিলাম তোমার দিদাকে, সেটা সুদে আসলে ফেরত চাই। স্যার, দিদা মারা যাওয়ার পর এতদিনে সমস্ত চিকেনের আচার পচে গেছে, আর আমরা তো চিকেন আচার বানাতেও জানি না। এখন কিভাবে আমরা আপনাকে চিকেন আচার ডেলিভারি করব? ঠিক আছে, হয় টাকা ফেরত দাও, না হলে চিকেনের আচার দাও। এইবার দেখো তোমরা কোনটা করবে। আমি তোমাদের দুই বোনকে 1 সপ্তাহ সময় দিলাম। এই বলে সে সেখান থেকে চলে যায়। চন্দ্রিকা ও রাধিকা ভীষণ চিন্তায় পড়ে যায়। তারা কোথা থেকে এত টাকা জোগাড় করবে কিছুতেই বুঝে উঠতে পারে না। এখন আমরা কি করব রে রাধিকা? লোকটা তো রীতিমতো আমাদেরকে শাসিয়ে চলে গেল, আর আমরা তো চিকেন আচার বানাতেও শিখিনি। ওনাকে দেওয়ার মতো 10,000 টাকাও তো আমাদের কাছে নেই। আমি সেটাই বুঝতে পারছি না রে। দুই বোন মিলে তাদের আত্মীয় স্বজনদের ফোন করে টাকা চাইলে তারা মুখের উপর ফোন কেটে দেয়। চন্দ্রিকা ও রাধিকার সঙ্গে কেউ কোনো যোগাযোগ রাখতে চায় না। দুজনে গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় কাজ চাইলে কেউ দুই যুবতী মেয়েকে কাজেও রাখতে চায় না। কিছুদিন পর ব্যাংক ম্যানেজার তরুণ বাবু তাদের বাড়িতে আসে। এইটা কি লেট পরমা দেবীর বাড়ি? হ্যাঁ, বলুন কি দরকার? আমরা ওনারই নাতনি। 18 বছর আগে পরমা দেবী ওনার ছেলে কমল বাবু আর তার বউ বিজয় দেবী আপনাদের দুইজনের নামে 5 লক্ষ টাকার পলিসি করেছিলেন। আর চন্দ্রিকা, আপনার জন্য পরমা দেবী স্পেশালি 4 লক্ষ টাকা ডিপোজিট করে গেছেন। সে কি? এটার কারণ আমি বুঝতে পারলাম না। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। এক ভয়াবহ বাদল দিনে পরমা দেবী আচার ডেলিভারি করতে বেরিয়েছিল। আচার ডেলিভারি করে বাড়ি ফেরার সময় সে রাস্তার ধারে একটি সদ্যজাত শিশুকে ভীষণ কান্নাকাটি করতে দেখে। এ কি, এরকম একটা নিষ্পাপ শিশুকে বৃষ্টির মধ্যে রাস্তার ধারে কে ছেড়ে চলে গেল? এর বাবা মাই বা কি রকম? আমি কিছুতেই এই ছোট্ট মেয়েটাকে একা রেখে যেতে পারবো না। পরমা দেবী ছোট্ট শিশুটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। সে তার ছেলে এবং বৌমার কোলে বাচ্চাটিকে দিয়ে দেয়। আজ থেকে এই মেয়েটা তোমাদের সন্তান। এর নাম চন্দ্রিকা। তোমরা একে নিজের মেয়ের মতোই স্নেহ করবে। কিন্তু পরমা দেবীর ছেলে ও বৌমা কখনোই চন্দ্রিকাকে নিজের মেয়ের মতো ভালোবাসেনি। 2 বছর পর রাধিকা জন্মালে তারা চন্দ্রিকাকে আরো অবহেলা করতে শুরু করে। এই দেখে পরমা দেবী চন্দ্রিকার ভবিষ্যতের কথা চিন্তা করে আলাদাভাবে আচারের ব্যবসার টাকা থেকে 4 লক্ষ টাকা তার নামে ডিপোজিট করে রেখেছিল। ব্যাংক ম্যানেজারের মুখে চন্দ্রিকা এই কথা জানতে পেরে কান্নায় ভেঙে পড়ে। তরুণবাবু দুই বোনকে তাদের প্রাপ্য টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। চন্দ্রিকা কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারে না। আমি দিদাকে অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছিলাম, কিন্তু আজকে জানতে পারলাম দিদা ছিল বলেই আমি আজকে পৃথিবীর আলো দেখতে পেয়েছি। না, আমি কিছুতেই এই টাকাটা নষ্ট করব না। তুই আর আমি চিকেনের আচার বানিয়ে ওই রামরতন বাবুকে ডেলিভারি করব, আর দিদার ব্যবসাও আমরা বন্ধ হতে দেব না। দুই বোন মিলে তাদের দিদার মতো চিকেনের আচার বানানোর চেষ্টা করতে থাকে। চন্দ্রিকা ও রাধিকা ভালো করে চিকেন আচার বানিয়ে রামরতন বাবুকে ডেলিভারি করে দেয়। তাদের হাতে চিকেন আচারের স্বাদ খুবই ভালো হওয়ায় তারা অনেক বেশি পরিমাণে চিকেন আচারের অর্ডার পায়। দুই বোন মিলে টাকা দিয়ে
পরমা দেবীর আচারের ব্যবসাকে চিকেন আচারের ব্যবসাতে পরিণত করে এবং তারা আরো অনেক উন্নতি করে। এভাবেই তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।